সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ আমরা তাহলে লম্ববৃত্তাকার চোঙের যে পরবর্তী অঙ্কগুলো সেগুলো করব। গতদিন ক্লাসে আমরা অনুশীলনীর 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ তাহলে আমরা 7-এর দাগ থেকে অঙ্কগুলো করব। তাহলে 7-এর দাগের অঙ্ক কি বলেছে? এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে সংকেত আমরা দিয়ে রেখেছি 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমিটারে যদি আমি উত্তর নিয়ে আসতে পারি তাহলে কত লিটার জল আছে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে সব এককগুলোকে তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে। চলো তাহলে অঙ্ক করা শুরু করি। তাহলে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য 2r = 14 সেমি। তাহলে ব্যাস দিয়ে অঙ্ক হবে না, ব্যাসার্ধ নিয়ে আসতে হবে। তাহলে ব্যাসার্ধ r = 14/2 সেমি। তাহলে 14কে যখন 2 দিয়ে ভাগ করলাম ভাগফল পেলাম কত? 7। তাহলে 7 সেমি পেলাম। একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। এখানে একটা মজার ঘটনা দেখো, একমুখ খোলা কথার অর্থ হচ্ছে তাহলে একদিকে তাহলে ধাতব পাত আছে, তাহলে পার্শ্বতল প্লাস একটি তলের ক্ষেত্রফল। তাহলে যখন একমুখ খোলা আছে তখন তাহলে নিচের অংশটা তাহলে আমাদের বদ্ধ, অর্থাৎ নিচের দিকে পাত্রের ক্ষেত্রফল কি জানি? πr²। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা πr² শিখেছি না ক্লাস 9-এ? তাহলে এখানে হচ্ছে πr²। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh, সেটা আমরা আগের দিনের অঙ্কে করিয়েছি। তাহলে একমুখ খোলা হলে একদিকে যেহেতু বদ্ধ পাত্র তাহলে সেই অংশে পাতের ক্ষেত্রফল কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে πr কমন নিলাম, πr কমন নিতে r+2h = 2002। তাহলে পাই এর মান 22/7, আর এর মান 7, আর এর মান 7 +2h = 2002। তাহলে 7 দিয়ে 7 ভাগ করে দিয়েছি 22। তাহলে 22 হোল ইন্টু 7 + 2h = 2002। 22 এখানে বাম দিকে গুণ হয়ে আছে, ডান দিকে নিয়ে গিয়ে ভাগ করে দিই, তাই ভাগ করে দিলাম। প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, 2 11 22, 2 দিয়ে 2002কে ভাগ করতে ভাগফল পেলাম 1001। এবার 11 দিয়ে 1001কে ভাগ করলে 11 9 99, 1 ভাগশেষ নামলো, 1 1 11, 11 1 11, অর্থাৎ পেলাম কত? 91। তাহলে এবার 7 + 2h = 91। তাহলে 7 এখানে যেহেতু 2h এর সঙ্গে যোগ হয়েছিল ডান দিকে গেলে বিয়োগ হবে, তাহলে 2h = 91 - 7 84। 84কে তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু h এর সঙ্গে 2 গুণ ছিল ডান দিকে এলে ভাগ হবে, তাই 84কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পেলাম কত? 42। তাহলে পাত্রটির উচ্চতা পেলাম কত? 42 সেমি। এবার তাহলে পাত্রটির আয়তন বার করে ফেলি। পাত্রটির আয়তন বার করতে হবে, তার কারণ হচ্ছে পাত্রে কত পরিমাণ জল আছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে পাত্রের আয়তনের সূত্র কি লিখব? πr²h ঘন একক। তাহলে পাই এর মান 22/7 ইন্টু 7 × 7 × 42 ঘন সেমি। 7 দিয়ে 7কে ভাগ করে দিয়েছি, তাহলে গুণ করতে কত পেয়েছি? 6468 ঘন সেমি। তাহলে আমাদের কত লিটার জল ধরে বার করতে বলেছে? তাহলে ঘন সেমিকে আমাদের ঘন ডেসিমিতে আনতে হবে। তাহলে আমরা গতদিন ক্লাসে বলেছিলাম যে ডান দিক থেকে বাম দিকে আসতে হলে প্রতি ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে হয়। তাই ঘন থাকলে
10-এর কিউব অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটার, বাম দিকে এক ঘর আসছি, ঘন কথাটি উল্লেখ করা আছে মানে 10-এর কিউব। 10-এর কিউব কত হয়? 10 গুণ 10 গুণ 10 সমান কত হয়? 1000। তাহলে 6468কে আমরা 1000 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাবো? 6.468 ঘন ডেসিমি বা লিটার। কারণ আমরা সংকেতে বলে দিয়েছিলাম 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাহলে পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে আমাদের? পরের অঙ্ক বলেছে যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখি। তাহলে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এখানে তোমাদের জেনে রাখা ভালো, 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয়, 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। ঠিক আছে? তাহলে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, 1 ঘন মিটার সমান 1 লিটার, 1 কিলোলিটার। বুঝতে পেরেছ? তাহলে আমরা অঙ্ক করি। তাহলে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার কথাটা উল্লেখ করে রাখলাম। তাহলে এখানে বলে দিয়েছি আমি 1000 ঘন ডেসিমি সমান তাহলে কি লিখব? 1000 লিটার। তাহলে 1 ঘন ডেসিমি মানে কি? 1 ঘন মিটার। কারণ আমরা ডেসিমিটার থেকে মিটারের দিকে যাচ্ছি। তাহলে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যাব, প্রতি ঘরের জন্য 10 দিয়ে ভাগ। তাহলে ঘন কথার অর্থ আছে মানে 10-এর কিউব 1000 দিয়ে ভাগ। 1000 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে বাম দিকেও 1000 দিয়ে ভাগ করলাম, ডান দিকেও 1000 দিয়ে ভাগ করলাম। লিটার তখন হয়ে গেল কিলোলিটার, ঘন ডেসিমি হয়ে গেল ঘন মিটার। তাহলে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমরা সবাই জানি। তাহলে পাম্পের ব্যাস 2r = 14 সেমি। তাহলে পাইপের ব্যাসার্ধ r = 14/2 সেমি সমান 7 সেমি। তাহলে সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ মিটার ডেসি সেন্টি। তাহলে সেন্টিমিটার থেকে মিটারের ঘর 100 ঘর, অর্থাৎ 2 ঘর বাম দিকে, 2 ঘর বাম দিকে মানে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ করেছি, তাই 0.07 মিটার। তাহলে পাম্পটি 1 মিনিটে জল সেচ করে h = 2500 মিটার। অর্থাৎ পাইপ থেকে পাম্পসেট থেকে যে জলবিন্দুটা বেরোবে, জলবিন্দুটা 1 মিনিটে অতিক্রম করে 2500 মিটার পথ। অর্থাৎ ওটাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে পাম্পটি 1 মিনিটে জল সেচ করে h = 2500 মিটার। তাহলে 1 মিনিটে জলসেচের আয়তন সমান πr²h ঘন একক। তাহলে পাইয়ের জায়গায় মান লিখব 22/7, আর এর জায়গায় 0.07 গুণ 0.707, যেহেতু r² ছিল, গুণ এইচের মান কত? 2500। তাহলে দশমিকগুলো তুলে দেবো। তাহলে উপর থেকে দশমিক তুললে নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো শূন্য আছে, দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। তাহলে দুটো শূন্য আমরা ভাগ করে দিয়েছি। 25 দিয়ে 100কে ভাগ করতে ভাগফল পেয়েছি 4। 4 দিয়ে এবার আমরা 7 দিয়ে 7 ভাগ করে দিয়েছি, 11 আর 22, এবং 4কে যখন 2 দিয়ে ভাগ করলাম, 2 2 4, 2 11 22। তাহলে উপরে থাকলো 11 এবং 7, নিচে থাকলো 2। 11 7 77, 77কে 2 দিয়ে ভাগ করতে ভাগফল পেয়েছি 38.5 ঘন মিটার বা কিলোলিটার। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে মোট জল সেচ করে 38.5 গুণ 60 কিলোলিটার। কারণ এটা বেরিয়েছে 1 মিনিটে জল সেচ, আর এখানে হিসাব করতে বলেছে ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। তাহলে 1 ঘন্টা সমান আমরা 60 মিনিট জানি। তাহলে 60 মিনিটে মোট জল সেচ করে 38.5 গুণ 60 কিলোলিটার সমান কত পেলাম? 2310 কিলোলিটার। তাহলে পাম্প সেটটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? চলো পরের অঙ্কে যাই। তাহলে পরের অঙ্ক কি বলেছে আমাদের? পরের অঙ্ক বলেছে যে যদি
7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। সেই আর্কিমিডিসের সূত্র তোমরা জানো, সম আয়তন কোনো ঘন বস্তুকে যদি আমরা জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করি তাহলে তার সম আয়তনের তরলকে অপসারিত করে, অর্থাৎ পাত্রে জলে কত পরিমাণ জল অপসারিত হবে তার আয়তন যা হবে এবং ঘনবস্তুটির আয়তন তাই হবে। এখানে তাই করেছি, দেখো গ্যাস জারের ব্যাস 2r = 7 সেমি, তাহলে ব্যাসার্ধ r = 7/2 সেমি। নিরেট লোহার টুকরোর ব্যাস 2r = 5.6 সেমি, তাহলে নিরেট লোহার টুকরোর ব্যাসার্ধ r = 5.6/2 সেমি সমান 2.8 সেমি, আর উচ্চতা h = 5 সেমি। তাহলে শর্তানুসারে অপসারিত জলের আয়তন নিরেট লোহার টুকরোর আয়তন, সেই এর সূত্র আর্কিমিডিসের সূত্র অনুসারে। তাহলে অপসারিত জলের আয়তন আমরা সূত্রকে লিখেছি πr² আয়তন πr²h। তাহলে এখানে যেহেতু পাত্রের মধ্যে ঘনবস্তুটাকে ডোবানো হচ্ছে তাই পাত্রের ব্যাসার্ধ এবং উচ্চতাটাকে আমরা ক্যাপিটাল ধরেছি, আর নিরেট লোহার টুকরোটার ব্যাসার্ধ এবং উচ্চতাটাকে আমরা স্মল r এবং স্মল h ধরেছি। তাহলে আর এর মান যেহেতু 7/2 তার হোল স্কোয়ার দিয়েছি, উচ্চতা আমাদের জানা নেই, আর এর মান 2.8 তার হোল স্কোয়ার দিয়েছি গুণ 5। এবার তাহলে বাম দিকের সংখ্যাগুলো ডান দিকে পাঠাবো, পাঠিয়েছি, দশমিক তুলেছি, দশমিক কিভাবে তুলতে হয় তোমাদের শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, দশমিকের জন্য 1, তারপরে একটি সংখ্যা তাই একটা 0, এইভাবে আমরা বার করেছি। এবার চলো আমরা তাহলে ভাগ করি। 7 দিয়ে 28কে ভাগ করে ভাগফল পেলাম 4, 7 দিয়ে 28কে ভাগ করে ভাগফল পেলাম 4, 5 দিয়ে 10কে ভাগ করেছি ভাগফল পেয়েছি 2, 2 দিয়ে 2কে ভাগ করে দিয়েছি। তাহলে উপরে কত কত পেয়েছি 4, 4, 2, 4 × 4 × 2 সমান 32, আর নিচে থেকে গেছে 10, তাহলে 32কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 3.2। হ্যাঁ, জলতল 3.2 সেমি উপরে উঠবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে আমাদের, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমাদের প্রথমে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, পরে আয়তন দিয়েছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 2πrh। তাহলে 2πrh = 264 বর্গমিটার। তাহলে 2 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর মান এবং এইচ এর মান জানি না, = 264। তাহলে 2 আর 22 গুণ করলে পেলাম কত 44, 44/7 গুণ RH সমান 264। তাহলে 44/7 ডান দিকে আসুক ভাগ হতে, তাহলে 264কে 44 দিয়ে ভাগ করতে ভাগফল পেয়েছি 6, 6 আর 7 গুণ করলে কত হবে 42। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম RH = 42। তাহলে H = 42/r, 1 নম্বর সমীকরণ। আর স্তম্ভের আয়তনের সূত্র কি জানি, যে πr²h = 924। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল মানটি। তাহলে এখানে পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, আর এর জায়গায় r² লিখলাম, এইচ এর জায়গায় 42/r লিখলাম, কারণ আমরা এইচ এর মান 42/r বার করেছি। তাহলে 42/r = 924 পাশে আমি লিখে রেখে দিয়েছি, যেহেতু h = 42/r।
তাহলে আর দিয়ে আর স্কোয়ারকে ভাগ করলে আর পেয়েছি, 7 দিয়ে 42কে ভাগ করে 6 পেয়েছি। তাহলে আমরা কি পেলাম, 22 গুণ 6 গুণ আর সমান 924। তাহলে 132 গুণ আর সমান 924। তাহলে বা আর ইকুয়াল টু 924 বাই 132। 132 দিয়ে 924কে ভাগ করতে ভাগফল পেয়েছি কত, 7। তাহলে আর ইকুয়াল টু পেলাম কত, 7। এবার আর এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে এইচ এর মান বেরিয়ে আসবে। তাহলে এইচ পেলাম কত, 6। তাহলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, আমরা এটা কি পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি, কিন্তু আমাকে প্রশ্নে চেয়েছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান কি জানি, 2r। তাহলে 2 গুণ 7 মিটার সমান কত হলো, 14 মিটার। আর স্তম্ভের উচ্চতা এইচ ইকুয়াল টু 6 মিটার। চলো এবার তাহলে পরের অঙ্কে যাই। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা সেই কিলোলিটারে জল বার করব। কিলোলিটারে বার করতে গেলে আমরা ঘনমিটারে উত্তর আনব। তাহলে দেখি, তাহলে ট্যাঙ্কের উচ্চতা এইচ ইকুয়াল টু 9 মিটার। তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে 90 ডেসিমিটার। তাহলে পাইপের ব্যাস 2r ইকুয়াল টু 6 সেমি দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু 6 বাই 2 সেমি সমান 3 সেমি। সেমিকে ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে 3 বাই 10 ডেসিমি সমান 0.3 ডেসিমি। তাহলে পাইপের মধ্য দিয়ে 1 মিনিটে জল বের হয় কত, 225 মিটার। তাহলে 225 মিটারটাই হবে পাইপের উচ্চতা। হ্যাঁ, তাহলে এইচ ইকুয়াল টু 225 মিটার। তাহলে 225 মিটারকে যখন ডেসিমিটারে করব, 10 দিয়ে গুণ করেছি। 10 দিয়ে গুণ করলে গুণফল কত পেলাম, আমি গুণফল পেলাম 2250 ডেসিমি হলো। তাহলে চলো, তাহলে আমরা শর্তানুসারে ট্যাঙ্কের জলের আয়তন ইকুয়াল টু 36 গুণ পাইপের জলের আয়তন। ঠিক আছে, পাইপের জল যতটা বেরোবে 36 মিনিটে সম্পূর্ণ জল ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাবে। তাহলে ট্যাঙ্কের জলের আয়তনের সূত্র কি লিখব, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 36 গুণ পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই উভয় পক্ষ থেকে কেটে দিলাম, পাই এর মান বসানোর প্রয়োজন নেই আর। তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ এর মান আমরা 90 পেয়েছি, বসিয়ে দিলাম। এই 36 লিখলাম, আর এর মান 0.3 পেয়েছি, তাই 0.3 হোল স্কোয়ার ইন্টু 2250 এইচ এর মান পাইপের দৈর্ঘ্য। তাহলে এখানে 90 গুণ ছিল, এপাশে নিয়ে এসে ভাগ করে দিয়েছি। এবার দশমিকগুলো তুলে দেব, দশমিক তুললে নিচে 10 গুণ 10 বসবে। তাহলে আমাদের বেরোলো কত, 36 গুণ 3 গুণ 3 গুণ 2250 বাই 90 গুণ 10 গুণ 10। তাহলে প্রথমে আমরা 0 দিয়ে 90 এর 0 কেটে দিয়েছি, 9 দিয়ে 225কে ভাগ করেছি। তাহলে 9 25 225, তাহলে 25 বার ভাগফল বেরোলো। 25 দিয়ে এবার 5 দিয়ে ভাগ করেছি 25কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 5, 10কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 5 দিয়ে 5কে ভাগ করেছি, 5 দিয়ে 10কে ভাগ করেছি, 5 দুয়ে 10, 2 দিয়ে 36কে ভাগ করেছি, ভাগফল বেরিয়েছে 18, 2 দিয়ে 18কে ভাগ করেছি, ভাগফল বেরিয়েছে 9। তাহলে 9 3 3, ঠিক আছে, 9 3 3 গুণ করতে পেয়েছি 81। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 81, আর ইকুয়াল টু √81। হ্যাঁ, তাহলে 81 কার বর্গ, 9-এর বর্গ। তাহলে আর ইকুয়াল টু 9। তাহলে ট্যাঙ্কের ব্যাস 2r ইকুয়াল টু 2.9 ডেসিমি, তাহলে সমান 18 ডেসিমি। তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 18 ডেসিমিটার। ঠিক আছে, চলো পরের অঙ্কে। কি বলেছে, যে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি।
এক ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়ির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, তাহলে আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 440 বর্গ ডেসিমি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর এইচ ইকুয়াল টু 440। তাহলে 2-এর জায়গায় 2 লিখলাম, বা পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, গুণ আর এইচ সমান 440। তাহলে 2 এবং 22 গুণ করতে গুণফল পেলাম 44/7 গুণ আর এইচ ইকুয়াল টু 440। তাহলে 44/7 আর এইচের সঙ্গে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে, অর্থাৎ লব হবে হর, হর হবে লব, অর্থাৎ 7 যাবে উপরে গুণ হতে, 44 যাবে নিচে ভাগ হতে। তাহলে 44 দিয়ে 440কে ভাগ করলে ভাগফল পাচ্ছি 10। 10 আর 7 গুণ করে ফেলি, 10 7 70। তাহলে আর এইচ ইকুয়াল টু পেলাম কত? 70। তাহলে বাই এইচ ইকুয়াল টু 70/r। এইচ আর এবং আর গুণ হয়েছিল, তাই আর ডান দিকে ভাগ হলো, তাহলে এইচ ইকুয়াল টু 70/r 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম, যেহেতু দুজনে কারুর মান জানি না। এবার আমরা কুইন্টালকে কিগ্রায় নিয়ে আসি। 9.24 কুইন্টাল, 1 কুইন্টাল সমান আমরা জানি 100 কিগ্রা। তাহলে 9.24 কুইন্টাল সমান 9.24 গুণ 100 কিগ্রা। তাহলে আমরা গুণ করেছি, গুণ করতে কত পেলাম? 924 কিগ্রা। তাহলে 1.5 কিগ্রা ওজন হয় 1 ঘন ডেসিমি কাঠের। তাহলে 1 কিগ্রা ওজন হয় 1/1.5 ঘন ডেসিমি কাঠের। তাহলে 924 কিগ্রা ওজন হয় 1 গুণ 924 ডিভাইডেড বাই 1.5 ঘন ডেসিমি কাঠের। তাহলে আমরা দশমিক তুলে দিই, দশমিক তুলে কত পেলাম? 1 গুণ 924 গুণ 10, কারণ 1.5 ছিল, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা তাই একটা শূন্য। তাহলে 15 এবং 10 5 দিয়ে ভাগ করেছি, 5 3 15, 5 2 10, 3 দিয়ে 924কে ভাগ করেছি, 3 দিয়ে 924কে ভাগ করতে ভাগফল পেলাম 308। হ্যাঁ, 308কে 2 দিয়ে গুণ করলে পাবো কত? 616 ঘন ডেসিমি। তাহলে কাঠের গুঁড়ির আয়তন 616 ঘন ডেসিমি। তাহলে আয়তন কি জানি আমরা? আয়তন সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে বা পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 616। পাইয়ের মান 22/7 জানি, আর এর মান জানি না, আর স্কোয়ার লিখলাম। এইচের জায়গায় 1 নম্বর সমীকরণ দিয়ে বার করেছিলাম কত? 70/r। তাহলে এইচ ইকুয়াল টু 70/r মান বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখে দিই, তাহলে যেহেতু এইচ ইকুয়াল টু 70/r এখানে লিখে রেখে দিলাম। তাহলে পরে মনে পড়বে, তাহলে এখানে বসিয়ে রেখে দিয়েছি। তাহলে আর দিয়ে আমরা আর স্কোয়ারকে যদি ভাগ করি, ভাগফল পাবো কত? আর 7 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল পাবো 10, 7 দিয়ে 70কে ভাগ করলে ভাগফল পাবো 10। তাহলে এখানে পেয়েছি 22, এখানে পেয়েছি 10, 22 10 গুণ করলে 220, আর আছে ইকুয়াল টু 616। তাহলে 220 বাম দিকে ভাগ আছে, গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে। তাহলে 216কে আমরা 616কে আমরা 220 দিয়ে ভাগ করি। তাহলে প্রথমে আমরা ভাগ করেছি, দেখো ডান দিকে ভাগ করলে আমাদের ভাগফল বেরোচ্ছে 2.8। তাহলে আর ইকুয়াল টু পেলাম 2.8। তাহলে 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে পাই। আর এর মান তাহলে কোথায় বসাবো? এইচ ইকুয়াল টু 70/r। তাহলে ওখানে যদি আর এর মান বসাই, দশমিক তুলে দিয়েছি, দশমিক তুলে দেওয়ার পর কত পেলাম? 70 গুণ 10 ডিভাইডেড বাই 28। তাহলে আমরা 7 দিয়ে প্রথমে ভাগ করেছি, 7 10 70, 7 4 28, 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 5 10, আবার 2 দিয়ে 10কে ভাগ করেছি, পেয়েছি কত? 5। তাহলে 5 আর 5 গুণ করলে হবে 25। তাহলে কাঠের গুঁড়ির ব্যাস
2r ইকুয়াল টু 2 গুণ 2.8 ডেসিমি, কারণ আমাদের এখানে ব্যাসার্ধ দিয়েছে, আমাদের তো ব্যাস নির্ণয় করতে দিয়েছে, তাহলে ব্যাসার্ধকে আমরা 2 দিয়ে গুণ করলে ব্যাস পাবো, তাই এখানে 2 দিয়ে 2.8কে গুণ করতে 5.6 ডেসিমি পেয়েছি। আর কাঠের গুঁড়ির উচ্চতা h ইকুয়াল টু 25 ডেসিমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, কেমন? তাহলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করি। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। তাহলে সবাই ভালো থেকো, কেমন? টাটা।